আটকে উঠল। জাঙ্কুকের আচমকা ধমক এসে চরম ভয় পেয়েছে। তেকে কথা বলতে না দেখে আবারও ধমক দিয়ে বলল জাঙ্কুক, কি হলো, কথা বলছো না কেন? তে মুখ খুলল, কাপা কাপা স্বরে বলল, আসলে আমি শুধু কফিটা এখানে রাখতে এসেছিলাম, আপনার ঘুমের ডিস্টার্ব করতে নয়, সরি। জাঙ্কুক কিছু বলে না। তে নীরবে নিচে বসে ভেঙে যাওয়া কফির কাপের কাচের টুকরোগুলো উঠাতে লাগলো। জাঙ্কুক শুধু তাকিয়ে রইল তের মুখের দিকে। কপালের সামনে থাকা অবাধ্য চুলগুলো যেন আরো মুগ্ধনীয় করছে তেকে। হঠাৎই তে আহ শব্দ করে উঠল। জাঙ্কুকের ধ্যান ভাঙলো। তাতে সে তাকালো তের হাতের দিকে। কাজ উঠাতে গিয়ে তার হাত কেটে গেছে। তের হাতে রক্ত দেখে জাঙ্কুকের বুকটা যেন ছ্যাদ করে উঠল। উতলা হয়ে বিছানা থেকে নেমে নির্দ্বিধায় তের কাছে বসে হাত ধরে বলল, এভাবে খালি হাতে এগুলোকে কে উঠাতে বলেছে তোমায়? দেখি উঠো। তে উঠল। ছোট্ট একটা কাচের টুকরো ঢুকে পড়ায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে হাতে। জাঙ্কুক তেকে খাটে বসিয়ে দিল। হাতের একটা আঙুলে ছোট্ট কাচের টুকরো ঢুকে গিয়েছে পুরো। তে বুঝলো সবার আগে এই কাচের টুকরোটা বের করতে হবে তের হাত থেকে। জাঙ্কুক তের দিকে তাকালো, খুব নরম স্বরে বলল, ভয় পেও না, আমি আছি। জাঙ্কুকের কথাটাই কি মুগ্ধতা ছিল জানে না তে। সে শুধু তাকিয়েই রইল জাঙ্কুকের মুখের দিকে। এর মাঝে জাঙ্কুক চিমটি কাটার মতো করে কাচের টুকরোটা শক্ত করে চেপে ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আরো রক্ত বের হতে লাগলো আঙুল দিয়ে। তে ঘাবড়ে গিয়ে তার বাম হাত দিয়ে ধরে বসলো জাঙ্কুকের কাঁধ। খিচে চোখ বন্ধ করে ফেললো নিমিষেই। জাঙ্কুক শুধু দেখলো, হাত দিয়ে চেপে ধরলো তের আঙুল। তারপর আশপাশ তাকিয়ে টেবিলের উপরে থাকা তার পরিষ্কার রুমালটার কিছু অংশ ছিঁড়ে বেঁধে দিল তের আঙুল। তে তখনও ভয়ের চোটে চোখ বন্ধ করেছিল। জাঙ্কুক তের কাণ্ড দেখে মনে মনে আওড়ালো। তের বন্ধ হওয়া চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, তোমার ওই থমকানো চোখেতে আমি হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। সময়টা যে বড্ড বেমানান, তবুও মন নিয়ে কেন খেলছো বলো এমন অবিরত? ঘাবড়ানো শেষ হলে এখন চোখ খুলতে পারো মিস্তে। প্রচন্ড গম্ভীর ভাব নিয়ে কথাটা বলল জাঙ্কুক থেকে। আর জাঙ্কুকের কথা শুনে তেও চমকে উঠে ধীরে ধীরে তার চোখ খুলল। তার হাতের আঙুলটা রুমালের কিছু অংশ দিয়ে বেঁধে দিয়েছে জাঙ্কুক। তে কিছুক্ষণ তাকিয়ে রইল জাঙ্কুকের মুখের দিকে। যা দেখে জাঙ্কুক বলল, এভাবে তাকিয়ে থাকার মতো কিছু হয়নি, আর সকাল সকাল এরকম উদ্ঘাট সেজেছো কেন? এই খানিকটা ভরকালো জাঙ্কুকের কথা শুনে। বাড়ির সবাই তো বললো তাকে সুন্দর দেখাচ্ছে, তাহলে জাঙ্কুক কেন এভাবে বললো? তাহলে কি জাঙ্কুকের কাছে তাকে ভালো লাগেনি? তের ভাবনার মাঝেই জাঙ্কুক বলল, কি হলো, কথা বলছো না কেন? তে নীরব স্বরে বলল, আমাকে কি ভালো দেখাচ্ছে না? জাঙ্কুক জবাব দেয় না। এমন সময় সেখানে দৌড়ে আসলো রোজে। চেঁচিয়ে বলল, আপু, সুগা দুলাভাই এসে পড়েছে, তোমায় নিচে ডাকছে। সুগা নামটা তো তের হবু বরের নাম, তার মানে তার জন্যই তো এভাবে সেজেছে। জাঙ্কুক রোজের কথাগুলো শুনে আঘাত পেল কিনা বোঝা গেল না, তবে নীরবে বলল, ওহ, এবার বুঝেছি, তাড়াতাড়ি নিচে যাওতে, তোমার হবু বর নিচে তোমার জন্য অপেক্ষা করছে। তে আহত হলো। ছলো ছলো চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল সে। জাঙ্কুক তখন অন্যদিকে চাওয়া। তে নিজেকে সামলালো। রোজেকে উদ্দেশ্য করে বলল, তুই যা, আমি আসছি। ঠিক আছে আপু। রোজে চলে গেল। তেও উঠে দাঁড়ালো। বাহিরে যেতে যেতে বলল, কাচের টুকরোগুলো ধরবেন না যেন জাঙ্কুক সাহেব, আপনার আঘাত লাগতে পারে। উত্তরে জাঙ্কুক কিছু বলল না, চুপ করে থাকে তখনও। তে আর কিছু না বলে চলে যায় নীরবে। তে দরজা দিয়ে বের হতে জাঙ্কুক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ভাবে, তার তো তের উপর কোনো অধিকার নেই, তাহলে এত খারাপ লাগা কিসের? বাড়ির কর্নারে টেবিলের সামনে চেয়ার পেতে বসে আছে সুগা। মূলত বাবার জোরাজুরিতে আর তের সাথে সামান্য কিছু কথা বলার দৌলতেই এখানে এসেছে সে। তার মধ্যে অন্যতম কারণ হলো তের আঙুলের মাপ। দেখে যাওয়ার দিন যে আংটিটা তারা দিয়েছিল সেটা একটু বড় হয়েছিল, তাই সঠিক মাপ জানার অজুহাতে এখানে আসা তার। সুগা চুপচাপ বসে আছে। তার পাশেই বসে আছে তের বাবা, জাঙ্কুকের বাবা, চাচারাও আছে, সঙ্গে বড় চাচি। তে হাঁটতে হাঁটতে ছুটে গেল রান্নাঘরের দিকে। মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে ডেকেছিলে মা? চায়ের কাপে চা ঢালছিল তের মা। তের কথা শুনেই বলল, হ্যাঁ, এই চাটা গিয়ে সুগাকে দিয়ে আয়। তে মুখে হ্যাঁ বা না কিছুই বলে না, শুধু দীর্ঘশ্বাস ফেলে। অতি আগ্রহে তেকে দেখার জন্য বসে আছে সুগা, কিন্তু তে নামক মেয়েটা এখনো আসছে না।
হঠাৎই কেমন শীতল হাওয়া বয়ে গেল সুগার মাছ দিয়ে। তবে কি তে আসছে? সুগা ধীরে ধীরে সামনে তাকালো। এরই মাঝে লাল টুকটুকে শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে হাতে চায়ের ট্রে নিয়ে এগিয়ে এসেছে তে। সুগা অনেকক্ষণ চেয়ে দেখলো তাকে। মেয়েটাকে প্রথম দেখাতে প্রচন্ড ভালো লেগেছে সুগার। এই কদিনে হয়তো ভালোবেসে ফেলেছে তে নামক মেয়েটাকে। তে এগিয়ে এসে ট্রেটাকে টেবিলের উপর রাখলো। তারপর একে একে চা এগিয়ে দিল সবাইকে। সবাই নিল, সাথে সুগাও তের দিকে কয়েক ঝলক তাকিয়ে গরম চা ফোনা দিয়েই খেতে নিল। ঠোঁটে গরম চা লাগতেই চমকে উঠল সুগা। সুগার কাণ্ডটা দেখলো তে, কিভাবে যেন হেসেও ফেললো। সুগা নিজেও হাসলো তের হাসি দেখে। অন্যদিকে দোতলার করিডোরে দাঁড়িয়ে এদের দুজনের কাহিনীটা খেয়াল করলো জাংকুক। সুগা ছেলেটা দেখতে শুনতেও খারাপ নয়, যথেষ্ট সুন্দর। তের সাথেও বেশ মানাবে বোধহয়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তের সাথে তের রুমটার দিকে যাওয়ার উদ্দেশ্যে পাশাপাশি হেঁটে যাচ্ছে তে আর সুগা। হঠাৎই সুগা বলল, আজ তোমায় ভীষণ সুন্দর দেখাচ্ছে। তবে আজও তুমি লাল রঙের শাড়ি পরেছো, সেদিনও লাল পরেছিলে। উত্তরে তে বলে, মা বলেছিল আপনার নাকি লাল রং ভীষণ পছন্দ, তাই আমি যেন আজ লাল রংটাই পরি। কিন্তু আমি অন্য আরেকটা রঙের শাড়ি পরতে চেয়েছিলাম। তের কথাটা মন দিয়েই শুনেছে সুগা। কিছুক্ষণ ভেবে খুব দৃঢ়তার সঙ্গে বলল, শোনোতে, জীবনে সবসময় যে অন্যের পছন্দ মতো তোমাকে কাজ করতে হবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আমার লাল রং পছন্দ, তাই বলে তুমি সবসময় তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার সামনে লাল রং পরে ঘুরবে এমনটা তো না। লাল রং তুমি তখনই পরবে যখন তোমার মন চাইবে, ঠিক আছে? আর সবসময় যদি অন্যের কথায় অন্যের জন্য বাঁচো, তবে নিজের জন্য নিজে বাঁচবে কবে বলো? এ অবাক হলো, চরম অবাক হলো সুগার কথা শুনে। তে ভাবেনি তার কথাগুলো শুনে সুগা এমন কিছু বলবে। তে হালকা হেসে বলল, আপনি মানুষটা খুব ভালো। এর কথা শুনে সুগা হাসে। এমন সময় তাদের দিকে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসছিল জাংকুক। চুলগুলো সাজানো গোছানো, গায়ে বিস্কুট কালারের শার্ট, সাদা কালার জিন্স, সব মিলিয়ে দারুণ দেখাচ্ছে জাংকুককে। তে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল জাংকুকের থেকে। ততক্ষণে জাংকুকও হাঁটতে হাঁটতে দুজনের মুখোমুখি হলো, চোখাচোখিও হলো, তবে কারো সাথে কারো কোনো কথা হলো না। জাংকুক ওদের পাশ কাটিয়ে চলে গেল। জাংকুক যেতেই সুগা জিজ্ঞেস করলো তেকে, ছেলেটা কে ছিল? আগের বার তো দেখিনি তাকে। উত্তরে একবার পিছন ফিরেই বলল তে, উনি আমার বাবার ছোটবেলার বন্ধুর ছেলে, আমেরিকায় থাকেন, বিয়ে উপলক্ষে এসেছেন। এর কথা শুনে শুধু এতটুকুই বলে সুগা, ওহ জি। সময়ের চাকা ঘুরলো। তের সাথে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে ওর আঙুলের মাপ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাইকে বিদায় জানিয়ে চলে গেল সে। তে শুধু সদর দরজার সামনে দাঁড়িয়ে দেখে গেল। সুগা ছেলেটা মোটেও খারাপ নয়, যথেষ্ট ভালো মনের একজন মানুষ। কিন্তু তাও এই বিয়েটায় মন টানছে না তের। কিন্তু কি করার, সে তো কখনোই তার বাবার মুখের উপর কিছু বলতে পারবে না। আর বলবেটাই বা কি, যে বাবা আমি বিয়ে করব না? যদি কারণ জিজ্ঞেস করে তখন? আর এখন এমন একটা সময় যেতে চাইলেও কিছু করতে পারবে না। তার বড্ড অভিমান হলো তার বাবা মায়ের উপর। তারা একটিবারও কেন জানতে চাইলো না সে বিয়েতে রাজি কিনা? খুব আফসোসের স্বরে দীর্ঘশ্বাস ফেললোতে। মাঝে মাঝে মনে হয় আসলে কিছু কিছু মেয়ে মানুষের জন্মই হয় অন্যের হুকুম পালন বা আদেশ পালন করার জন্য, যেখানে নিজের ইচ্ছে বলে কিছুই নেই। এর ভাবনার মাঝেই বুকে হাত বেঁধে দাঁড়িয়ে বলে উঠল জাংকুক, তোমার হবু বরকে কিন্তু দারুণ দেখতে, আই থিঙ্ক তোমার সাথে বেশ যাবে। আচমকাই জাংকুকের কথা শুনে তে তাকালো, নির্দ্বিধায় বলল, এতই যখন যাবে তাহলে এতক্ষণ দূরে দূরে ছিলেন কেন? এর কথাটার অর্থটা যেন বেশ বুঝলো জাংকুক, কিন্তু তাও না বুঝার ভান করে বলল, মানে? কিছু কিছু মানের উত্তর জানতে নেই জাংকুক সাহেব, এদের সময়ের উপর ছেড়ে দিতে হয়, কারণ কিছু কিছু মানের উত্তর যে বড্ড বেমানান। জাংকুক যেন চরম অবাক হলো তের কথা শুনে। তে কি তার বলা কথাই তাকে ঘুরিয়ে ফেরত দিল? জাংকুক কি ভেবে যেন ফট করে বলে ফেললো, তুমি কি এই বিয়েতে রাজি নও তে? কিছুক্ষণ চুপ থেকে বলে, মেয়েদের কি সব বিষয়ে মতামত দেওয়ার অধিকার আছে জাংকুক সাহেব? এর উত্তর শুনে জাংকুক বুঝতে পেরেছে তের আজ মন খারাপ, একটু বেশি বোধহয় খারাপ।
না হলে এভাবে কখনোই তার সাথে কথা বলতো না। তবে কি এই সত্যি সত্যি এই বিয়েতে রাজি নয়?